হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আবছা অন্ধকার ঘরের এক কোনায় গুটিসুটি মেরে হাঁটুতে মুখ গুজে আপনমনে ফুপিয়ে চলেছে রথি। তার আখিপল্লব অশ্রুসিক্ত, সে এক মনে কাঁদছে। রথির ভাবি কিছুক্ষণ আগেই তাকে এই ঘরে বন্দি করে গেছে। রথি এখন গাজীপুরে আবিরের ফ্ল্যাটে আছে। এখানে ঘরোয়াভাবে রথি এবং আবিরের বিয়ের ব্যবস্থা করেছে চাচি আর ভাবি। বিয়ের কথা শুনতেই রথির কেমন সব ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। কোনো এক জায়গা থেকে কেউ চিৎকার করে বলছিল, এই বিয়ে করলে তুই ভালো থাকবি না, কারণ তুই অন্য কাউকে ভালোবাসিস, তাকেই তোর লাগবে। রথি অমত জানায় সে বিয়ে করবে না এবং সে এই মুহূর্তে বাড়ি চলে যাবে। এই কথা শুনতেই ভাবি জোর করে তাকে বদ্ধ ঘরে বন্ধ করে দেয়। রথির ফোনটাও সুইচ অফ করে নিজের কাছে রেখে দেয়। এই বদ্ধ ঘরে বন্দী হতেই রথি প্রথমবারের মতো উপলব্ধি করল তার নাশিদকে প্রয়োজন। নাশিদ তার প্রিয়জন, সে ছাড়া অন্য কাউকে কখনোই মেনে নিতে পারবে না। জীবনটা কিভাবে যেন নতুন ঝামেলায় মোড় নেয়। একে একে বুঝতে পারল তার ভাবি কেন একান্তই তাকে নিয়ে এই গাজীপুরে এসেছে। রথি তার ভাবির প্রতি ঘৃণায় নাক সিটকাল। এই মানুষটাকে সে কোনোদিনও ক্ষমা করবে না। কিছুক্ষণ বাদে হাতে খাবারের প্লেট নিয়ে রুমে প্রবেশ করল মারজান। রথির সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে শুধুমাত্র নাশিদ এবং নাশিদের স্মৃতিগুলো ভাবতে মগ্ন। মারজান পা ভেঙে ফ্লোরে বসে খাবার এগিয়ে শক্ত গলায় বলল, খাবারটা খেয়ে নে। খাবো না, চলে যাও এখান থেকে। মারজান দীর্ঘশ্বাস ফেলল। মেঝেতে প্লেটটা রেখে খুবই শান্ত কণ্ঠে বলে উঠে, দেখ রথি, আমি তোর ভালোর জন্যই বলছি, রাজি হয়ে যা। আবির ভালো ছেলে, তোকে ভালো রাখবে। আমার তোমার ভালোর প্রয়োজন নেই, তুমি যাবে, চিৎকার করে বলল রথি। মারজান আরও কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করল, কিন্তু রথি মারজানের কোনো কথাই কানে নেয়নি। মারজান নিরাশ হয়ে তপ্তশ্বাস ফেলল। অতঃপর খাবার রেখেই চলে গেল। রথি এখন হিতাহিত গান হারিয়ে ফেলেছে। তার মধ্যে চলছে চরম হাহাকার, মারাত্মক হাহাকার। কেন সে বুঝতে দেরি করল নাশিদকে সে একান্তভাবে চায়? কেন আগে উপলব্ধি করেনি? এমন হবে জানলে সে আগেই নাশিদকে তার জীবনে প্রবেশ করাত। সব তো ঠিকই ছিল, তাহলে কেন সবটা এলোমেলো হয়ে গেল? নাশিদের মুখটা বারবার তার চোখের সামনে ভাসছে আর প্রতিনিয়ত ভেতরটা পুড়ছে ভয়াবহভাবে। রথির কাঁদতে কাঁদতে পুরোটা দিন চলে গেল। খাবারটা আগের জায়গাতেই পড়ে রইল। সন্ধ্যায় মারজান যখন চাচির কাজে হাত লাগাতে ব্যস্ত, তাতান তখন চুপি চুপি রুমে গিয়ে রথির ফোনটা নিয়ে অন করল। অতঃপর ডায়াল লিস্টে পুলিশম্যান নামটা দেখে তাতান কিছু না ভেবেই সেই নম্বরে কল দিল। 2-3 বার রিং হতেই তাতান চটজলদি বলতে লাগল, আমার ফুপ্পিকে ওরা জোর করে বিয়ে দিচ্ছে, আমার ফুপ্পি অনেক কান্না করছে। বাকি কথা বলার আগেই তাতান তার মায়ের আসার শব্দ পেল। সে জলদি কল কেটে ফোন বন্ধ করে আগের জায়গায় রেখে দিল। রাতে ভাবি আরেক দফা খাবার দিতে এসে দেখে রথি আগের খাবারই খায়নি। ভাবি তপ্তশ্বাস ফেলে খাবারটা দিয়েই চলে গেল। আগের খাবারটা সে সঙ্গে করে নিয়ে গেল। রথি খাবারের দিকে একমনে তাকিয়ে তাচ্ছিলের হাসি দিয়ে আপনমনে বলে উঠল, যেখানে মনের সুখ নেই সেখানে এই খাবার আমার গলা দিয়ে নামবে না গো ভাবি। নাশিদ, আপনি কোথায়? আমার কথা কি একটু মনে পড়ছে না? একটু আমার বাসায় গিয়ে আমার খবরটা নিয়ে আসুন। পারছি না আর। পুরো একটা দিন কেটে গেল। এর মানে কি আবিরকে আমার? আর ভাবতে পারল না রথি, কেঁদে উঠল। আজ যদি বাবা থাকতো তাহলে হয়তো এমন কিছু হতো না। বাবা থাকলে হয়তো কারো এসব করার স্পর্ধাও হতো না। এসব ভেবে কাঁদতে কাঁদতেই রথি গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল। মাঝরাতে হঠাৎ খট করে দরজা খোলার শব্দ পেল। সেই শব্দতেই রথির ঘুমটা ভেঙে গেল। পিটপিট করে তাকাতেই কোনো মানুষের অবয়ব দেখতে পেল। সঙ্গে সঙ্গেই রথির ঘুম পুরোপুরিভাবে কেটে গেল। রথি চোখ গোল গোল করে অবয়বটির দিকে তাকিয়ে থাকল। অবয়বটি ধীরে ধীরে রথির দিকে এগিয়ে আসছে। রথি যেই চিৎকার দিবে অবয়বটি তাকে থামিয়ে দিয়ে বলল, চেঁচাবেন না, আমি আবির। কণ্ঠস্বর শুনে রথি শান্ত হলেও পরবর্তীতে দ্বিধা তৈরি হল তার। আবির এত রাতে এই রুমে কেন এসেছে? আবিরের খারাপ কোনো উদ্দেশ্য নেই তো? রথি কাঁপা গলায় বলে, কেন এসেছেন এই অসময়ে? ভয় পাবেন না,
আমি আপনাকে সাহায্য করতে এসেছি। সাহায্য? কি স্যার? আবির কিছুক্ষণ চুপ থাকল। অতঃপর থমথমে গলায় বলা শুরু করল, দেখুন, কোনো এক সময় আপনাকে পছন্দ করলেও এখন একজনকে ভালোবাসি। তখন হয়তো ভালোবাসা এবং পছন্দের পার্থক্য বুঝতাম না, তবে এখন বুঝি, উপলব্ধি করি। আমি আপনার বান্ধবীকে ভালোবাসি রথি, তাই আমিও এই বিয়ে করতে চাই না। মা জোর করে বিয়ে দিচ্ছেন। তাহলে এখন উপায়? এই বিয়ে হলে দুটো জীবন চোখ বুজে শেষ হয়ে যাবে। আমি তো সেজন্যই এলাম। আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি। আপনি চলে যান, মায়েরা এখন ঘুমাচ্ছে। এখনই সুযোগ। আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি, আপনি খুব শীঘ্রই মেইন রোডে যেতে পারবেন। আর কিছু টাকাও। টাকার চিন্তা করতে হবে না, আপনি শুধু আমায় এখান থেকে বের করুন। আবির মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায় এবং রথিকেও উঠতে বলল। রথি উঠে দাঁড়ালেও ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নেয়, তবে সে নিজেকে সামলে নেয়। সারাদিন এভাবে না খেয়ে কান্না করে কাটানোর ফলই হয়তো এটা। রথি কয়েকবার নিঃশ্বাস ফেলে আবিরের সঙ্গে বেরিয়ে আসে। নিচে নামতেই আবির পথ বুঝিয়ে দিল এবং রথির মোবাইলটাও এগিয়ে দিল। আমি আগে ভাগেই তাতানকে দিয়ে আপনার ফোনটা নিজের কাছে রেখেছিলাম, আপনি এটা নিয়ে যান। রথি ফোনটা নিয়ে আবিরকে ধন্যবাদ জানাল। এই আবির না থাকলে সে যে এভাবে পালাতে পারত না। রথি আবিরকে বিদায় দিয়ে চলে গেল। আর আবির নাফিসাকে কল করল। রথিকে আমি পাঠিয়ে দিয়েছি নাফিসা, এখন আল্লাহ ভরসা। রথি দ্রুত ছুটতে লাগল। সে এই শহর ছেড়ে অনেক দূরে নাশিদের কাছে যেতে চায়। প্রাণপণে ছুটছে সে। মাঝে মধ্যে মাথাটা চক্কর দিয়ে উঠলেও নিজেকে সামলে নিচ্ছে। দিনের চেয়ে এই মাঝরাতটা পুরোই জনমানবশূন্য। সকলেই গভীর নিদ্রায় মগ্ন, আর রথি নিজেকে বাঁচাতে ছুটতে ব্যস্ত। রাস্তাঘাট পুরো শূন্য, একটি গাড়ির চিহ্ন অবধি নেই। সেই রাস্তার মাঝে দিয়ে দৌড়ে চলেছে রথি। তার বারবার মনে হচ্ছে সে এই শহর ছাড়তে না পারলে ভাবি তাকে খুঁজে বের করে সত্যি সত্যি আবিরের সাথে বিয়ে দিয়ে দিবে। তখন সে আফসোস করবে কেন এই রাতে সে দ্রুত পালাল না। সারা জীবন আফসোস করার চেয়ে দুর্বল শরীর নিয়ে ছুটে চলা ঢের ভালো। মাঝে মধ্যে রিস্ক না নিলে জীবনে অনেক কিছুই খোয়াতে হয়, অনেক কিছু। রথির চোখের সামনে তার মায়ের চেহারাটা ভেসে উঠছে। ভাসছে তাদের সুখের সংসারের এক চিত্র, যেখানে বাবা মা ভাইয়া রথি সবাই। এসব ভাবতে ভাবতেই রথি যখন অদূরে মেইন রাস্তা দেখতে পেল, তখন খানিক থেমে হাঁপিয়ে জোরে জোরে শ্বাস ফেলল। অতঃপর আবার ছুটতে লাগল। যখনই সে মেইন রাস্তায় উঠবে তখনই বাম পাশ থেকে একটা গাড়ি এদিকে আসতে লাগল। গাড়িটি রথির খুব কাছে, খুব। রথি ভয়ে চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। নাশিদ দৌড়ে গাড়ি থেকে নেমে আসল। তার সঙ্গে নয়নও নামল। রথির গায়ে লাগার আগেই নয়ন গাড়ি থামিয়ে ফেলেছিল। নাশিদ ছুটে রথির সামনে আসতেই রথিকে বুকে টেনে নিল এবং রথির গালে আলতো চড় দিতে লাগল। এই রথি, রথি, এই কি হলো? কথা বলছো না কেন? নয়ন, ও কেন কথা বলছে না? বিচলিত হয়ে বলল নাশিদ। স্যার, শান্ত হন। ম্যাম জ্ঞান হারিয়েছে, তাকে জলদি হসপিটালে নিতে হবে। নাশিদ আর ভাবতে পারল না। রথিকে কোলে নিয়ে সে পেছনের সিটে গিয়ে বসল। নয়নও দ্রুত ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। সারা রাস্তাতেই নাশিদ রথিকে ব্যাকুল হয়ে ডাকতে লাগল, কিন্তু রথি কোনো সাড়াই দিল না। দেখুন নাশিদ, উনি ভয় পাওয়ার কারণে জ্ঞান হারালেও মানসিকভাবে উনি অনেকটা দুর্বল। আই থিঙ্ক পেশেন্টের উপর অনেক মানসিক চাপ তৈরি করা হয়েছে। খাওয়া দাওয়া, ঘুম কোনোটাই উনি ঠিকমতো করেননি। নাশিদ চুপ করে শুনল, কিছু বলার উত্তর পেল না। এখন করণীয় কি ডক্টর? আপাতত ওনার স্যালাইন করছে আর উনি এখন ঘুমাচ্ছে। ওনাকে বেশি বেশি সময় দিতে হবে, কোনোরকম চাপ বা হতাশা থেকে বিরত রাখতে হবে। এই ধরনের মেন্টালি স্ট্রেস কোনো মানুষের জন্যই কল্যাণকর নয়। নাশিদ তপ্তশ্বাস ফেলে উকি দিয়ে রথিকে দেখল। রথি পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে।